বিশাখা রয়েছি আপনাদের সঙ্গে, শুরু করছি কথা হোক। এবং বিশাখার সঙ্গে আমি ময়ূক রয়েছি, ময়ূক রঞ্জন ঘোষ। প্রশ্ন আমার এবং বিশাখার একটাই, 355, 356 এই শব্দগুলো বাঙালির অভিধানে ঢুকে তো পড়ল সৌজন্যে, তৃণমূল সৌজন্যে, রাজ্যপাল সৌজন্যে, বাংলার মানুষ এবং কিছু সংগঠন, কমিশন, কিন্তু আদৌ কি এগুলো সম্ভব? ওটা বাংলা এই মুহূর্তে এমন এক সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে রয়েছে যেখানে প্রত্যেকেরই মনে হচ্ছে যে না, এবার আর গণতান্ত্রিকভাবে কোনো কথোপকথন নয়, এবার প্রয়োজন অন্তত একদিনের জন্য, 1 ঘন্টার জন্য মিলিটারি নামিয়ে দেওয়া। তা সে সন্দেশখালিতে মিলিটারি নামানো হোক বা গোটা রাজ্যে মিলিটারি নামানো হোক, খাগড়াগড়ে মিলিটারি নামানো হোক বা এমন কোনো জায়গাতে যেখানে রাজ্য পুলিশ ঢুকতেই পারে না, এই সমস্ত জায়গাকে ঠান্ডা করার জন্য প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ, তার আমলা বর্জিত একটি সিস্টেম, যে সিস্টেমটা আসলে কাজ করবে দেশের জন্য। নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ, দেশ সর্বোপরি, কোনো আপোষ নয়। এবং ভারতবর্ষে এর আগেও আমরা দেখেছি 355, 356 বিভিন্ন রাজ্যে লাগু করা হয়েছে। যখন একের পর এক অন্যায় অত্যাচার এগিয়ে যাওয়া রুদ্ধ হয় এবং অন্যায় অত্যাচার বাড়তেই থাকে, তখন তো প্রয়োজন হয় 100 বার ক্ষমা করে দিলেও একবার প্রয়োজন হয় ওই সুদর্শন চক্রের। ওই সুদর্শন চক্রটা এই মুহূর্তে বাংলায় কি 355 ধারা? ওই সুদর্শন চক্রটা এই মুহূর্তে কি রাষ্ট্রপতি শাসন জারি করা? এই সমস্ত কিছু নিয়ে আজ আমি এবং বিশাখা রয়েছি। একদমই তাই ময়ূক, তুমি যে কথাগুলো বলছিলে সেই কথার প্রেক্ষিতে আমার মনে পড়ছিল নন্দীগ্রামের কথা। নন্দীগ্রামের সময় যখন বিরোধী দলনেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বা তার সেই সময়টায় 34 বছরের যখন বাম শাসন আমরা দেখেছি, সেই সময় বারবার বিরোধী দলনেত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় 356, 355 ধারা প্রয়োগের কথা বলতেন। আর আজকে যে নন্দীগ্রাম কার্যত এই সরকারের বীজ বপন করেছিল বা জমি তৈরি করেছিল, সেই জমি আন্দোলন আজকে সন্দেশখালির জমি লুট হয়েছে, মহিলাদের সম্ভ্রম লুট হয়েছে, সেখানে মানুষের কোনো নিরাপত্তা নেই, এই অভিযোগ যখন সামনে আসছে, তখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বা তাঁর সরকারের বিরুদ্ধেই এই কথাগুলো বারবার উঠছে। এবার রাজ্যে 355, 356 এই ধারা জারি হোক, এবং এই দাবি করা হচ্ছে কাদের তরফ থেকে? বিরোধীদের তরফ থেকে। এমনকি ন্যাশনাল এসটি কমিশনের তরফ থেকেও এই অভিযোগ করা হয়েছে বা এই দাবি করা হয়েছে। NCW, ন্যাশনাল কমিশন ফর উইমেন, তার চেয়ারপারসনের তরফ থেকেও এই অভিযোগ করা হয়েছে, এই দাবি করা হয়েছে। অর্থাৎ আমাদের রাজ্য সরকার, যে সরকারকে বাংলার মানুষ 1 যুগ আগে অনেক ভরসা নিয়ে গণতান্ত্রিকভাবে নিয়ে এসেছিল, এবার কি সেই মানুষের নিরাপত্তাটুকু দেওয়ার মতো অবস্থাতেও নেই আমাদের মা মাটি মানুষের সরকার? এই প্রশ্নটা আজকে আমরা তুলব, এবং তার জন্য আজকে আমাদের যে বক্তব্য রাখবো আমরা এই ডিবেটে, আমাদের আজকের টপিক বাংলায় রাষ্ট্রপতির শাসন, নাগরিকের শেষ ভরসা না গণতন্ত্রের শিরে সংক্রান্তি। এবং এই মোশনের পক্ষে বলার জন্য আমরা নাগরিকের শেষ ভরসা এই বিষয় নিয়ে যারা বলবেন তাদেরকে আগে ডেকে নেব। আমাদের যারা গেস্টরা রয়েছেন, 3 জন গেস্ট। অরুণ হালদার, জাতীয় তফসিলি জাতি কমিশনের কার্যনির্বাহী চেয়ারম্যান। অরুণ হালদারকে বলবো মঞ্চে আসার জন্য। অত্যন্ত ব্যস্ত একজন মানুষ, এই মুহূর্তে দাঁড়িয়ে তো আরও ব্যস্ততার বলা যায় আরও তার বেড়ে গিয়েছে, তার সময় তিনি বার করে নিয়েছেন। এরপরে ডাকবো রাজনৈতিক বিশ্লেষক সন্ময় বন্দ্যোপাধ্যায়কে। আজকের দিনে দাঁড়িয়ে যার কথা শুনতে চায় বাংলার মানুষ, কারণ ময়ূক অনেকগুলো ঘটনা তার সঙ্গেও ঘটেছে যেগুলো সাম্প্রতিককালে অত্যন্ত প্রাসঙ্গিক। এর পাশাপাশি আমরা আরও একজনকে ডাকবো, প্রাক্তন সেনাকর্তা মেজর ঋত্বিক পাল। তিনিও সাম্প্রতিককালে তার সঙ্গেও যা ঘটেছে সেই ঘটনা এবং এই মুহূর্তে সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের রাজ্যে যা, তা নিয়ে তার বেশ কিছু বিষয় তুলে ধরার আছে, তিনি সেগুলো আমাদের সামনে তুলে ধরবেন। এবং তার পাশাপাশি যারা মনে করছেন যে গণতন্ত্রের শিরে সংক্রান্তি বা প্রয়োজন নেই 355, 356, প্রয়োজন নেই, তার একটাই কারণ, একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ফেলে দিলে যেটা হতে পারে তা সে বামফ্রন্টে কেরালা আমরা দেখেছি। কেরালায় সরকারকে কিভাবে ফেলে দিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রী, এবং তার পাশাপাশি বিভিন্ন রাজ্যে যেভাবে কেন্দ্রীয় হস্তক্ষেপ হয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দাঁড়িয়ে, ঠিক নয় তো এগুলো। এবং এখানে কোথাও গিয়ে যেন
ডান বাম মিলে যায়, কোথাও গিয়ে তৃণমূল বামপন্থীদের বক্তব্য মতামত মিলে যায়। যারা রয়েছেন অপরদিকে তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই মুখপাত্র, রয়েছেন সমীর চট্টোপাধ্যায়, অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, এবং রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। প্রত্যেককে স্বাগত। আমি বিশাখার শুরুতেই, যেহেতু মানে এই ধরনের একটি বিতর্ক বা কথা হোকের প্রয়োজনীয়তাটা হয়েছে কোনো রাজনীতিবিদের জন্য নয়, প্রয়োজনীয়তাটা হয়েছে কারণ একটা কনস্টিটিউশনাল বডি, তার মাথায় যিনি বসে রয়েছেন ভারতবর্ষে, তিনি এখন এই দাবিটা করছেন এবং সেই দাবিটা যে যুক্তির ওপর ভিত্তি করে করছেন, এবং তিনি শুধুমাত্র কথা হোকের প্ল্যাটফর্মে বা রাজনৈতিক মঞ্চতে হাওয়া গরম করা, পার্ডন মাই ওয়ার্ডস, হাওয়া গরম করবার জন্য কিন্তু বলছেন না। তিনি ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি ম্যাডাম দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে এই কথা বলে এসেছেন, এই দাবি জানিয়ে এসেছেন, এবং তার জন্য 1, 2, 3, 4 করে কনস্টিটিউশনে তার যে উপায়গুলো রয়েছে সেগুলো বলে দিয়েছেন। পশ্চিমবঙ্গে বড় ভয়ঙ্কর একটা স্টেটমেন্ট, পশ্চিমবঙ্গে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মাইনরিটি এবং দলিতদের ভয়ানক অবস্থা নাকি, এবং সেইটা ভায়োলেশন হচ্ছে বলে, সেফগার্ড দেওয়া যাচ্ছে না বলে নাকি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। যিনি এই দাবিটা করেছেন এবং সেই দাবিটা যদি সত্যি হয় ভয়ঙ্কর হতে পারে, তার মুখ থেকেই শুনি। প্রথমে অরুণ হালদার, জাতীয় শিডিউল কাস্ট কমিশনের কার্যনির্বাহী চেয়ারম্যান আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ বাবু প্লিজ। এবং তার কাছে আমাদের অবশ্যই এই প্রশ্নটা করতে হবে যে তিনি যে মনে করছেন তার 356 ছাড়া, রাষ্ট্রপতি শাসন ছাড়া এই বাংলায় এই মুহূর্তে কোনো বিকল্প নেই, কেন মনে করছেন? কারণ আমি যে বক্তব্যটা রেখেছিলাম যে রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি কেন তৈরি হয়েছে, অনেকেই দেখেছি এর আগে বলেছিলেন যে একটা সন্দেশখালীকে কেন্দ্র করে কি করে উনি রাষ্ট্রপতি শাসন চাইতে পারেন। এটা একদিনে হয়নি। আজ থেকে 3 বছর আগে যখন প্রথম বাঙালি হিসাবে ন্যাশনাল এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে আমাকে নিয়োগ করেছিলেন, সেদিন আমি বলেছিলাম যে টিএন সেশন আসার আগে যেমন ইলেকশন কমিশনের কি পাওয়ার এবং ক্ষমতা আছে এটা জানতো না, বাঙালি হিসেবে প্রথম যখন দায়িত্ব দিয়েছেন, 34 বছর ধরে বাংলার এই সম্প্রদায়ের মানুষের মধ্যে কাজ করতে করতে যে অভিজ্ঞতা আমি পেয়েছি, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সারা ভারতবর্ষের মানুষকে দেখাবো যে ন্যাশনাল কমিশনের কি ক্ষমতা, কি পাওয়ার আছে এবং কি অধিকার তারা সুরক্ষিত করতে পারে। এই শপথ নিয়ে আমি আমার কাজ শুরু করেছিলাম। এবং আমার শেষের সময় সন্দেশখালীর মতো একটা ঘটনা আমার চোখের সামনে আসলো। কমিশনে যখন আমি হেয়ারিং করছিলাম দিল্লিতে, টিভির পর্দায় সমস্ত ঘটনাগুলো আমি চোখে দেখতে পেলাম। আমাকে কিন্তু কেউ বলেনি, কেউ আমাকে ফোনও করেনি। যখন একটা ঘটনা গেছে আমি নিজের দেখে আমার বিবেকের টানে আমি কিন্তু দায়িত্ব নিলাম যে ইমিডিয়েটলি এর বিরুদ্ধে কিন্তু কমিশনের দায়িত্ব আছে, যাদের সেফগার্ড করার জন্য মহামহিম রাষ্ট্রপতি আমাদেরকে নিয়োগ দিয়েছেন এবং তার ইনচার্জ হিসেবে আমাকে কিন্তু ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া দরকার। আমি সঙ্গে সঙ্গে, সেদিন শনিবার ছিল আমার মনে আছে, আমার সেক্রেটারিকে ডেকে অফিস খুলিয়ে সেই সময় ডিজি এবং চিফ সেক্রেটারিকে নোটিশ পাঠিয়েছিলাম যে সন্দেশখালীতে যেটা হচ্ছে সেখানে এসসি এসটি তপশিলি অধ্যুষিত মানুষ, অধিকাংশ মানুষ সেই সম্প্রদায়ে বাস করেন, ইমিডিয়েট তার রিপোর্ট পাঠান। 3 দিন তাকে সময় দেওয়া হয়েছিল। তারপরে আমার মনে হলো যে পরিস্থিতির দিনকে দিন যে ভয়ানক পরিস্থিতি চোখের সামনে দেখতে পাচ্ছি, এখানে আমার স্পট ভিজিট করার প্রয়োজন আছে। আমি বিবেকের দর্শনে সেখানে স্পট ভিজিটের জন্য যেটা প্রোটোকল আছে, সেই প্রোটোকলে রাজ্য সরকারের কাছে চিঠি লিখেছিলাম, ডিজিপি চিফ সেক্রেটারিকে চিঠি লিখেছিলাম, যেটা কমিশনের এই ধরনের ঘটনা ঘটলে সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে নিয়ে কমিশনকে যাওয়ার কথা। কারো রুখবার পাওয়ার নেই, তাদেরকে চিঠি লিখে জানিয়েছিলাম। প্রথম দিন থেকেই তারা অসহযোগিতা করতে শুরু করলেন। ওখানে ভয়ানক পরিস্থিতি, আপনি ওখানে যেতে পারেন না। আমি তাদেরকে চিঠি লিখে আমার অফিসারদের দিয়ে বলেছিলাম, ভারতীয় সংবিধান আর্টিকেল 338-এ কমিশনের যে পাওয়ার দিয়েছেন, এই ধরনের কোনো ঘটনা ঘটলে স্বতঃস্ফূর্তভাবে সুমোটো কমিশন সেখানে ইনকোয়ারি করতে পারে এবং সেখানে গিয়ে খোঁজখবর নিতে পারে। আমাকে যদি আটকাতে হয় তাহলে
সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশ ছাড়া আমাকে কারও আটকানোর ক্ষমতা নাই। যদি কেউ আটকানোর চেষ্টা করেন, প্রয়োজনে যে বা যারা আটকানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে এফআইআর করে আমি দিল্লি ফিরে যাব। যখন আমার এই দায়িত্ব দিলাম তখন কিন্তু ওরা আর আমাকে বারবার করে বিভিন্নভাবে অসহযোগিতার চেষ্টা করলো, যে বাই প্রোটোকল যেটা নিয়ম আছে, যদি কমিশন সেখানে যেতে চায় সরকারি সমস্ত ব্যবস্থা স্টেট গেস্ট ডিক্লেয়ার করে তাদের সমস্ত গাড়ি প্রোটোকল এবং তাদের সমস্ত রকম বোর্ডিংয়ের ব্যবস্থা করে তাদের পাঠানো হয়। কিন্তু আমার ধারণা ছিল অতীতের কিছু ঘটনায় যারা হয়তো আমাকে এখানে যেতে দেবে না, এবং সেইভাবেই আমি প্রস্তুত হই আমাদের কমিশনের নিজস্ব ইন্টারনাল সহযোগিতার মাধ্যম দিয়ে সমস্ত হোটেল বুক করে এবং গাড়ির ব্যবস্থা করে, 10খানা গাড়ির ব্যবস্থা করে পুরো পূর্ণাঙ্গ কমিশন। কিন্তু এর সাথে রাষ্ট্রপতি শাসন জারির প্রস্তাবের কি প্রয়োজন? আপনি বলছেন সরাসরি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তপশিলি বিরোধী, শিডিউল কাস্ট বিরোধী। প্রেক্ষাপটটা আমি আস্তে আস্তে আপনার সামনে তুলে ধরছি। কিভাবে রাষ্ট্রপতি শাসন আমি বলিনি, ওরাই বলে দিয়েছে। আমাকে বলতে হয়নি, ওরা বলে দিয়েছে। আমি উদাহরণ দিয়ে প্রমাণ দিয়ে বুঝিয়ে দেব। প্রথম যখন কমিশনের সাথে অসহযোগিতা করছে ওরা, তখন থেকেই মনে হচ্ছে যে কমিশনকে ওখানে ঢুকতে দেওয়া হবে না। যখন আমি ওদেরকে চ্যালেঞ্জ করলাম তখন কিন্তু ওরা আটকালো না, কিন্তু আমার কোনো রকম শিডিউল কাস্ট কমিশনকে, ক্ষমা করবেন, শিডিউল কাস্ট কমিশন, জাতীয় শিডিউল কাস্ট কমিশনকে ঢুকতে দিতেই হবে, এটা কে মাথার দিব্যি দিয়েছে? ওরা আটকাতে চাইছিল। ওইখানেই তো বলছি, যখন ঢুকতে দেবেনি কেন? 144 ধারা জারি আছে, শিডিউল কাস্ট কমিশন, এই যুক্তি তো আসছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। 144 ধারা জারি থাকুক আর যে ব্যবস্থাই থাকুক, আপনাদের কি জুডিশিয়াল বা কনস্টিটিউশনাল পাওয়ার আছে শিডিউল কাস্ট কমিশনে? সেই রাইট আছে যে আমরা যদি মনে করি বা কমিশন যদি মনে করে যে ভারতবর্ষের কোনো জায়গাতেই তপশিলীদের অধিকার রক্ষা করা হচ্ছে না, তাদেরকে কোনো কিছু সাপ্রেস করার চেষ্টা করছে, সেখানে কমিশন যেতে পারে। এবং 144 থাকার সাথে অন্য রাজ্যে তো আমরা গিয়েছি যেখানে এরকম ঘটনা ঘটেছিল। কিন্তু আপনি সেটা প্রুভ করবেন কি করে যে ওই জায়গায় গিয়ে ওখানে তপশিলি সম্প্রদায়ের মানুষের অধিকার সুরক্ষিত হচ্ছে না? সেইটা যে আপনি বলছেন, সেটা যতক্ষণ পর্যন্ত ওখানে মানুষের সাথে কথা না বলতে পারবো, তারা আমাকে কথা বলতে আটকানোর কি আছে? আমাদের কাজটা কি আছে প্রথমে ভালো করে জানা উচিত। কমিশন যাবে, সেখানকার যারা ভিকটিম আছে তাদের সাথে কথা বলবে, মানুষের সাথে কথা বলে যে ঘটনা টিভির পর্দায় দেখছি, মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, সেগুলো জাস্টিফাই করবে, ভেরিফাই করব করে যদি মনে হয় না সত্যি সত্যি এখানে তপশিলীদের অধিকার সুরক্ষিত হচ্ছে না, তারা সেফ মার্ট মনে করছে না, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে সরকারকে বলা। আমাদের কিন্তু ওখানে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলা ছিল না, ওখানে বলার উদ্দেশ্য ছিল না। কিন্তু যাওয়ার পরে যখন ওখানে লোকদের সাথে কথা বললাম, প্রতিটা খেতে খেতে বাধার সৃষ্টি করছে, এবং ওখানে এডিজি র্যাঙ্কের একজন অফিসার উপস্থিত থাকা সত্ত্বেও যখন আমরা সেখানে থানায় পৌঁছলাম, সেই অফিসার তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের সামনে থেকে মুখ ঘুরিয়ে নিয়ে চলে গেল। তাহলে আমি কাদের কাছে এখানে যে এদেরকে সেফগার্ড করতে কাদের কাছে বলবো? তখন আমাকে সরকারের কাছেই বলতে যখন আপনি এটা ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতিকে জানিয়েছিলেন? আমি সেদিনই যখন ওখান থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, তখন আমার টিমকে ওখানে বসেই আমরা আলোচনা করে নিলাম, কলকাতায় বসেই, যে ভাই এরপরে রাষ্ট্রপতি শাসন ছাড়া এখানে মানুষদের সেভ করার কোনো রাস্তা আমাদের কাছে নেই। হ্যাঁ, অরুণবাবু, আপনি বললেন যে ওখানে গিয়ে আপনি যেসব দেখেছেন তাতে আপনি খুঁজে পেয়েছেন যে শুধু তপশালী জাতি উপজাতিদের উপর অত্যাচার হয়েছে, তাই তো? হ্যাঁ, ওখানে মানে বাকিরা সব ঠিক ছিল, নাকি আপনাকে বলতেই হবে যে তপশালী জাতিরা অত্যাচারী? দেখুন, আমি তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি ওখানে গিয়েছি, এবং এবং তাদের সেফগার্ড হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার প্রথম প্রশ্নটা শেষ করে নি। তারপরে আপনি বললেন যে ওরাও চেয়েছে মানে মমতা ব্যানার্জিরাও চেয়েছেন যে এটা হোক। রাষ্ট্রপতি শাসন ওরা চেয়েছে কেন সেটা বলছি, মানে আমি এটাই বলতে চাইছি যে মমতা ব্যানার্জিরাও চাইছেন, আপনিও চাইছেন। কারা চেয়েছেন রাষ্ট্রপতি শাসন? কেন আমি সেটা, ওটা আপনি ওইভাবে বলছেন না, আপনি ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছেন কথাটাকে। মানে মমতা ব্যানার্জিরাও চেয়েছেন রাষ্ট্রপতি শাসন, আপনিও চাইছেন। ওইটাই ক্লিয়ার করে দিচ্ছি কেন চাইছে। যদি আমাকে ওখানে সহযোগিতা করতো, আমাকে এখানে নির্দিষ্ট প্রটোকল দিয়ে ওখানে নিয়ে যেত, এবং ওরা যদি আমাকে সহযোগিতা করতো, এবং মানে আপনি বলছেন পরিস্থিতি এরকম তৈরি করছে রাজ্য সরকার, গভর্নমেন্ট অফিসাররা যদি আমাকে সহযোগিতা করতো, ওখানের অফিসার ওখান থেকে মুখ ঘুরিয়ে না চলে যেত, তাহলে এই পরিস্থিতিটা ওনার সরকারের লোকরাই তৈরি করেছে। ওখানে যে আমার কথা শুনতেন, ওখানে অ্যাডমিনিস্ট্রেশন, আমার চাইতে হতো না। তাহলে মানে দেবাশিস দা, রাজ্যের ছেড়ে দিন, ভারতবর্ষের শিডিউল কাস্ট কমিশনার যাকে অ্যাপয়েন্ট করেছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যিনি একজন সেন্ট্রাল মিলিটারি প্যারামিলিটারি প্রোটেক্টি, তাকে যদি এরকম ভাবে করে, উনি নিজে বলছেন রাজ্য সরকার যেন চেষ্টা করছে, তৈরি করে দিচ্ছে রাষ্ট্রপতি স্যার, উনি কি করবেন? উনি তো জাস্ট প্লেস করেছেন। আমার কথা যদি ওখানে উনি শুনতেন, অসহযোগিতা না 1 মিনিট, আমার কথাটা যদি এখানকার গভর্নমেন্ট শুনতেন,
আমি সেটা বলেছিলাম, প্রথমেই ঢোকার আগেই বলেছিলাম যে আমার কথাটা গভর্নমেন্ট শুনুক, যে প্রবলেমগুলো হয়েছে সেটা শুনে তার আইনি ব্যবস্থা নিক, তাহলে তো আমার রাষ্ট্রপতি গেজানোর প্রয়োজনই ছিল না। কনস্টিটিউশনাল আমি সেটাই বলেছি, মানে এরা বাধ্য করেছে। ভারতবর্ষ এটা দেখার মতো। মানে আপনার আলোচনা থেকে আমি এটাতে উপনীত হলাম যে আপনাকে সেভাবে মমতা ব্যানার্জিরা সহযোগিতা করেননি, না। কিন্তু মমতা ব্যানার্জির যে দাবি রাষ্ট্রপতি শাসন, সেটাকে আপনি সহযোগিতা করে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিয়েছেন। না, ওনাদের কাছে বলেছি না, ওনারা যদি আমি এই জায়গা থেকে ওনারা যদি আমাকে সহযোগিতা করতেন তাহলে রাষ্ট্রপতি শাসনটা আমি ওই সময় বলতে পারতাম। হ্যাঁ ঠিক, এই জায়গা থেকে প্লিজ আপনি আসুন, আমি এই গ্রহণ জায়গা করবেন থেকে তো? আলোচনায় ঢুকছি ময়ূক, যে মুখ্যমন্ত্রী চাইছেন রাষ্ট্রপতি শাসন হোক, কিন্তু আমরা সাধারণ মানুষ বা যারা তথাকথিত বিরোধিতা করেন তারা কিন্তু কেউ চাই না যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে এইভাবে ফেলে দেওয়া হোক। কারণ আমরা ইতিহাস জানি, ইতিহাস বলে যতবার এই ধরনের জিনিস হয়েছে, রাষ্ট্রপতি শাসন হয়েছে, খুব একটা ভালো ফল কোনো সময় কোনো জায়গায় হয়নি। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে যে দ্বন্দ্বটা কোথায়? দ্বন্দ্বটা আসলে কি দ্বন্দ্ব আছে, না দ্বন্দ্বের আবহ তৈরি হচ্ছে? আই মিন ইট, দ্বন্দ্বের আবহ তৈরি হচ্ছে। মানে আপনারা অনেকে অঙ্কের বিচারে যদি দেখেন, অনেক সময় আমরা প্যারাবোলার ইকুয়েশন বার করি, বা আমি ছেড়ে দিচ্ছি প্যারাবোলার ইকুয়েশন, ধরে নিন এক্স প্লাস ওয়াই দুটো ফ্যাক্টর ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে এক্স যদি আমি বিজেপি ধরি, ওয়াই যদি তৃণমূল ধরি, ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকবে। মানে এক্স বাড়লো ওয়াই কমবে, এক্স কমলে ওয়াই বাড়বে, মানে এছাড়া এই কনস্ট্যান্টটা কিন্তু চেঞ্জ হবে না, মানে আবহটা কিন্তু এটা। এবং আলটিমেটলি এই বাইনারিটা আমি বলছি না বা কোনো বিরোধীরা বলছে না, এইটাই কিন্তু ক্রমশ উঠে আসছে। কোথায় উঠে আসছে আমি একটা একটা করে উদাহরণ দিচ্ছি। যে যেমন ধরুন আজকে আমরা প্রচণ্ড চেঁচামেচি করছি হাঁসখালি নিয়ে, অত্যন্ত অন্যায়, অমানবিক, বর্বরচিত, কিন্তু আপনারা একইভাবে দেখুন হাতরাস। আমরা প্রচণ্ড চেঁচামেচি করছি আজকে শাহজাহান নিয়ে, শাহজাহান অত্যাচার করেছে, অন্যায় করেছে, মা বোনদের উপর ইজ্জত নিয়ে নিয়েছে, সব কিছু হয়ে গেছে। আমরা ভুলে গেছি 15ই আগস্ট বিলকিস বানু ধর্ষণকাণ্ডের হত্যাকারীকে ছেড়ে দেওয়া হয়েছিল। মিল খুঁজে পাচ্ছেন? এটা আমি বানাচ্ছি না, এগুলো সব সমস্ত ঘটনা। এরকম একটার পর একটা আমরা দেখিয়ে দিতে পারবো। আজকে রাম মন্দির নিয়ে বিজেপি প্রচণ্ড সারা ভারতবর্ষ জুড়ে মানে হিন্দুত্ব প্রতিষ্ঠা করছে, এদিকে একইভাবে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। মানে আসলে বুঝতে হবে যে শত্রুটাকে, মানে আজকে যদি চাইতাম আমরা, আমাদের জরুরি অবস্থা প্রয়োজন ছিল না। আলোচনার গতিবিধিটাকে ঘুরিয়ে দেওয়ার যে মানসিকতা আপনি করছেন এখানে, কোথা থেকে এখানে রাম মন্দির আসলো, কোথা থেকে আলোচনা হচ্ছে বাংলা রাষ্ট্রপতি নিয়ে, আপনি নিয়ে আসছেন হাতরস, আপনি নিয়ে আসছেন রাম মন্দির। আলোচনাটা যেখানে হচ্ছে সেই জায়গাটা থাকুন। একেবারে আপনি ঠিক বলেছেন, ইউ আর রাইটলি আইডেন্টিফাইড, আপনি রাইটলি আইডেন্টিফাইড। আমি বলতে চাইছি যে সমস্ত কিছু করলে তো মিলটা খুঁজতে হবে। বাংলার মানুষ এখন যেটা জানতে চায় সেটাকে বলুন। আমি বলছি এটা গিফেন গুডস। এটা গিফেন গুডস কেন? গিফেন গুডস জানেন তো, সেটা হচ্ছে ল অফ ডিমান্ডের মানে না। মানে আজকে যদি আমার মানে তৃণমূলের যদি এখানে কোনো সমস্যা হয়, বিজেপির সমস্যা হবে, বিজেপির যদি কোনো সমস্যা হয়, তৃণমূলের সমস্যা হবে। এটাই হচ্ছে গিভেন গুডসের ল। আমি এটা বারবার বলতে চাইছি, আসলে বিজেপির মূল শত্রু হচ্ছে কমিউনিস্ট পার্টি বা কংগ্রেস, তৃণমূলেরও একই শত্রু হচ্ছে কমিউনিস্ট পার্টি বা কংগ্রেস। তো এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এই দ্বন্দ্বটাকে বজায় রাখতে হবে বিজেপিকে, এবং তৃণমূলকেও একই দ্বন্দ্বটা বজায় রাখতে হবে। আপনার প্রথম কথাটাই ফিরে আসছি যে এর আগে বহু রাজ্যে রাষ্ট্রপতি শাসন হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো অবস্থাতেই অন্তিম পরিস্থিতিতেও রাষ্ট্রপতি শাসন দিতে চাইছে না, একটা গণতান্ত্রিক সরকারকে ভাঙতে চাইছে না। এটা বর্তমান কেন্দ্রীয় সরকারের বেসিক নীতি। আর সেই কারণে এত অত্যাচারের পরেও, এত এখানে 2021 সালের পরে এখানে যেভাবে ভায়োলেন্স হয়েছিল, ভারতবর্ষের মানে ইতিহাসকে ফেল করে দিয়েছিল, তখনও কিন্তু রাষ্ট্রপতি শাসন দিতে পারতো, কিন্তু দেয়নি। কেন চায় না কিছুতেই কেন্দ্র সরকার যে এখানে একটা রাষ্ট্রপতি শাসন হয়ে যাক, গণতান্ত্রিক সরকারকে ভেঙে দেওয়া হোক। কিন্তু এসসি কমিশনের যে সাবজেক্ট যেটা চেয়েছে, সেটার একদিনে শুধু সন্দেশকালের উপর বেশ করে চাইনি, এটাকে বারবার ন্যাশনাল কমিশনের যে পঞ্চায়েত নির্বাচনের আগে 40 দিনে 6টি রেপ অ্যান্ড মার্ডার কেস হয়েছিল, সেখানে আমি নিজে স্পট ভিজিটে গিয়েছিলাম, এবং সেই স্পট ভিজিটগুলোতে একটা ক্ষেত্রেও বর্তমান সরকারের কোনো আধিকারিক, উচ্চপদস্থ আধিকারিক সেখানে থাকেনি। তাদেরকে দিল্লিতে ডাকা হয়েছে, তারা ইগনোর করেছে। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই শুধু এটা শুধু সন্দেশকালী নয়, এই সরকারের মানসিকতা যে তপশিলি বিরোধী, প্রত্যেকটা ক্ষেত্রে এরা প্রমাণ করে দিয়েছে। আর্টিকেল 338-এ এই সম্প্রদায়ের মানুষকে সেফগার্ড করার অধিকার কমিশনের কাছে দিয়েছে। বারবার সেই জায়গাটা এই সরকার আঘাত করেছে, এবং সেখানে চরম পর্যায়ে সন্দেশখালী গিয়েছে যখন এরা প্রশাসন কোনোভাবে কমিশনের সঙ্গে সহযোগিতা করতে পারছে না, বাধ্য হয়ে আমার কাছে এই সম্প্রদায়ের মানুষের বিবেকের তাড়নায় রাষ্ট্রপতি শাসন ছাড়া দ্বিতীয় কোনো জায়গা ছিল না বলে আমি সুপারিশ করি। সন্ময় বাবু, আমরা সম্প্রদায়
কোনো বিশেষ দল, এই সমস্ত কিছুকে বাইরে রেখে আমরা বিভিন্ন জায়গায় সন্দেশখালীর অলিতে গলিতে ঘুরে যে ছবিটা দেখেছি, সেখানে মানুষ বছরের পর বছর ধরে ময়ূখ অত্যাচারিত হয়েছেন বলে তারা সেই দলিলগুলো সামনে আনছেন। আজকে সব কিছুকে পাশে সরিয়ে অত্যাচার, গণতন্ত্র এই দুটো এক জায়গায় করে কি কোনোভাবে বাংলায় দেখা যাচ্ছে? কোনোভাবে কি এই অত্যাচারকে থামাতে পেরেছে আমাদের গণতান্ত্রিক সরকার? প্রথম যে কথাটায় যাব, যে জায়গাটা আমার বারবার মনে হচ্ছিল যে রাষ্ট্রপতি শাসন কেন দরকার। রাষ্ট্রপতি শাসন কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। কেন্দ্রে যারা শাসক দল আছেন তাদের নীতিগতভাবে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসনের পক্ষে নন, এটা সবাই আমরা জানি। ফলত স্বাভাবিকভাবে কিন্তু এক্সপেকটেশনটা থাকে, অরুণবাবুরা যখন যে কাহিনীর কথা তুলে ধরছেন বা প্রতিদিন রিপাবলিকের মতো চ্যানেল যে কাহিনী বাংলার মানুষকে শোনাচ্ছেন, ওয়ে আউটটা কোথায়? এই ওয়ে আউটটা খোঁজার জন্যই তো রাষ্ট্রপতি শাসনের কথাটা আসছে। কিন্তু রাষ্ট্রপতি শাসনই কি শেষ কথা না? রাজ্যের শাসকের সদিচ্ছাটা খুব ইম্পর্টেন্ট, যেটাতে আমাদের মনে হয় সব থেকে বেশি হাইলাইট করা দরকার। আমি কয়েকটা রেফারেন্স হিসেবে আপনাদের উদাহরণ দেবো। ধরুন এই পশ্চিমবঙ্গ পাকিস্তান বর্ডারের পাশাপাশি এই পশ্চিমবঙ্গটাও কিন্তু সীমান্ত সমস্যায় জর্জরিত। মানব পাচার থেকে গরু পাচার সমস্ত কিছু সেখানে রয়েছে। প্রায় ২৫০০ কিলোমিটারের কাছাকাছি বর্ডার এরিয়া রয়েছে। সেখানে ৭৪টা আউটপোস্টে কোনো জায়গায় এই রাজ্য সরকারের সহায়তা কেন্দ্রীয় সরকার পাচ্ছে না সেখানকার আউটপোস্ট তৈরি করার জন্য, জমি যার জন্য আপনারা জানেন কেন্দ্রীয় সরকারকে সম্প্রতি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে। ফলে আলটিমেটলি ব্রেকডাউন অফ দ্য কনস্টিটিউশনের জায়গাটা তৈরি হচ্ছে। চিন্তা করে দেখুন, একটা সরকার মহিলাদের সম্ভ্রম লুঠের সাহায্য করছে। আমি বলছি, যখন ওই সন্দেশখালীর মহিলারা বলছেন আমার বৌমা খুব সুন্দরী তাই তাকে মধ্যপ্রদেশে রেখে আসতে হয়েছে, তখন সেটা কনস্টিটিউশনাল ব্রেকডাউন হচ্ছে না? একটা সরকার, একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা পুলিশ মন্ত্রী, মহিলা স্বরাষ্ট্র সচিব, তারপরে একজন সুন্দরী বউকে রেখেতে আসতে হচ্ছে মধ্যপ্রদেশে, আর তারপর রাষ্ট্রপতি শাসনের লক্ষ্য যদি রাষ্ট্রপতি শাসনের কথা যদি সন্দেশখালীর মা বোনেরা বলেন, খুব ভুল। অরুণবাবু যথাযথ বলছেন, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আপনারা যারা ভুক্তভোগী বুকে হাত দিয়ে বলুন তো, হিউম্যান রাইটস কমিশন, তথ্য কমিশন, মহিলা কমিশন, এসসি কমিশন, চাইল্ড ওয়েলফেয়ার কমিশন, একটা কমিশনের যথাযথ ভূমিকা আপনারা দেখেন। আপনারা বলুন, বিচার ব্যবস্থা কোনো স্বাধীনতার ৭ দশক বাদে বিচার ব্যবস্থার একসঙ্গে ৬ জন বিচারপতিকে আক্রমণ করা হচ্ছে সরকারি দলের তরফ থেকে। একদিনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিন্দে করেননি, অর্থাৎ সরকারের তরফ থেকে করা হচ্ছে। মিডিয়ার বিরুদ্ধে সন্দুবানের ক্ষেত্রে যা ঘটেছে, এন্টার মিডিয়া বারবার করে আক্রান্ত হচ্ছে এবং সেটা সরকারি যন্ত্র দ্বারা, পুলিশ প্রশাসন দ্বারা। পুলিশের রাজীব কুমার নিজে ইনভলভ হয়ে যাচ্ছেন সমস্ত ব্যাপারে। একজন করাপ্টেড অফিসারকে ডিরেক্টর জেনারেল বলে রাজীব কুমারকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, সারদার নথি সরানোর জন্য যিনি অভিযুক্ত। তারপরও যদি মানুষের মনে প্রত্যাশা জাগে রাষ্ট্রপতি শাসনের ভুল নয়, কিন্তু সেটা নির্ভর করছে কেন্দ্রে যারা শাসন ব্যবস্থায় রয়েছেন তাদের সিগন্যালের ওপর। রাজ্যপালের ভূমিকা কি? আমি এই প্রশ্নটাও আজকে করব। ৩৫৫ ধারা জারি করে অন্তত বর্ডার এরিয়ার থানাগুলোকে কন্ট্রোলে নেওয়া যেত। একদিনের জন্য রাজ্যপালের মুখে আমি সে কথা শুনছি না কেন? ফলে স্বাভাবিকভাবে মানুষের যন্ত্রণার জায়গা থেকে রাষ্ট্রপতি শাসন কথাটা বেরোচ্ছে। কিন্তু আবার বলছি, সরকারি কেন্দ্রে যারা শাসক দল আছেন তারাও আবার রাষ্ট্রপতি শাসনের ব্যাপারটা মানে তাদের নীতিগত অবস্থানের জায়গা থেকে সমর্থন করছেন না। এইখানেই দাঁড়িয়ে রয়েছে ক্রাইসিস। ঠিক, প্লিজ বসুন। আমি সমীর চট্টোপাধ্যায় আপনার কাছে খুব সরাসরি একটা প্রশ্ন করছি। দেবাশিস ঘোষ যেহেতু সময় কম ছিল, আমি তাই জন্য ওনাকে আর ইন্টারজেক্ট করলাম না। এই যে বারবার বলা হচ্ছে না যে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি আমরা সবাই আক্রান্ত, এরকম তো ব্যাপারটা নয় দেবাশিস দা। সমীর চ্যাটার্জিকেও আমি জিজ্ঞেস করছি নির্দিষ্টভাবে কেন এসসি কমিশনের চিফ সেখানে এসে যে পরিস্থিতি দেখেছেন সেইটা নিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে যাচ্ছেন, তার কারণ নির্দিষ্টভাবে আপনারা ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ, নির্দিষ্টভাবে শিডিউল কাস্ট কমিউনিটির মানুষজনকে যেভাবে অত্যাচার করা হয়েছে, সন্দেশখালী এলাকাটায় যেভাবে দলিতদের ওপর অত্যাচার হয়েছে, আদিবাসীদের ওপর অত্যাচার হয়েছে, এবং আমার বলতে দ্বিধা নেই তার জন্য আবার দরকার হলে আইনি চিঠি আসবে। কিন্তু হিটলার যদি ইহুদি নিধন করে থাকে এবং সেইটা বলতে যদি কারোর অসুবিধা না থাকে, পশ্চিমবঙ্গে সুন্দরী সুন্দরী হিন্দু ঘরের বউদেরকে টেনে নিয়ে যাচ্ছে, এটা গ্রামবাসীরা ক্যামেরার সামনে বলছেন, আর আমাকে আলাদা আলাদা করে মিনমিন করে ডাইলিউট করার জন্য, সেকুলারিজম দেখানোর জন্য বলতে হবে না না মানুষের বউকে নিয়ে যাচ্ছে, নিয়ে তো যাচ্ছে হিন্দুদের বউকে।
মুখে, এবং এটা আমি নয়, এটা কোনো প্রেস নয়, হাজারে হাজারে মহিলা ওখানে বলছেন যে শাখা সিঁদুর ভেঙে দেওয়া হচ্ছে। চ্যালেঞ্জ করুক, লেটার আসুক, কিন্তু ভাঙা হচ্ছে এগুলো বলছে, ডিজির সামনে বলছে, তার জন্য কেন আলাদা করে আমাকে ব্যালেন্সিং গেম করতে হবে? সমীর চট্টোপাধ্যায়, এটা তো প্রশ্ন নয়, এটা রচনাধর্মী রচনা বললেন। হ্যাঁ, ঠিকই। প্রশ্ন যদি হয় তাহলে আর সেটা বাকি- সংক্ষিপ্ত হতে হবে, ঠিক। তার উত্তর নেওয়ার ধৈর্য প্লিজ রাখতে হবে। বলুন, আপনার 3 মিনিট। আমি শুধু অরুণবাবুকে বলবো, যেহেতু ওনাকে আজকে সামনে পেয়ে গেছি রিপাবলিক বাংলার কারণে, সেটা হচ্ছে যদি আপনি এতই দলিত 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 নিয়ে এত ভাবেন, বীরবাহা হাসদার নাম শুনেছেন? বীরবাহা হাসদাকে চেনেন? আপনি পাকড়ি পরা একজন পাঞ্জাবি টুপিকে খালিস্তানি বলছেন ওখানে দাঁড়িয়ে, যার যদি কোনো এবার বলবেন document প্রমাণ পাওয়া কই, যায়নি, যার কোনো তাহলে document কারা ছিল পাওয়া ওখানে যায়নি। যখন আপনি গেছেন দায়িত্ব নিয়ে? আপনার রাজনৈতিক পরিচয় আমরা সবাই জানি, ব্যক্তিগত আক্রমণে নয়, কর্মের মধ্য দিয়েই মানুষের ধর্ম ঠিক করতে হয়। আজকে দুর্নীতির কথা বলছে কে? সন্ময়দা। হেমন্ত বিশ্ব শর্মা কোন দলে? নারায়ণ রানে কোন দলে? অজিত পাওয়ার কি কারণে চলে গেল প্রধানমন্ত্রী, যেখানে সরাসরি তার নামে অভিযোগ করছে? ছেলে খেলা। আবাস দপ্তরের কেলেঙ্কারিতে অশোক চাবেন কোন দলে গেছে? এটা বিজেপি পারে না এমন কোনো কথা নেই। দীর্ঘ ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, লড়াইয়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে একদিনও যেতে কথা পারেননি। বলবেন না বেশি। একদিনও যেতে আপনাকে পারেননি। শ্রদ্ধা সম্মান করে মামাটি বলছি আপনার মানুষের পক্ষে, লজ্জা। কিন্তু আপনার একটা রাজনৈতিক একদিন অতীত আছে। সন্দেশখালীতে আপনি একদিন যেতে রাজনৈতিক ভাবে পারেননি। আপনি যখন দলিতদের কথা বলছেন, সন্দেশখালীতে একদিন যেতে দলিতদের জন্য পারেননি। আপনারা কি ভেবেছেন? সন্দেশখালীতে কে একদিন কি যেতে খাবে, পারেননি। কে কি পরবে, আপনি যার কথা বলছেন কে কি না, বলবে, যাকে কোন সেভ করছেন। পোশাকে মানুষ চেনা যায়, যখন রাষ্ট্র বিশ্বগুরু এখন সন্দেশখালীতে যখন কেন বলে দেয়, গেলেন না? জবাব আপনারা দিতে বলেন, পারবেন? সন্দেশখালীতে কেন যাননি? আপনি আজকে ক্ষমতার বলে স্যার বলছি, শ্রদ্ধা রাখুন, সম্মান রাখুন। টার্গেট আপনি হচ্ছে, এর জবাব দিন। সন্দেশখালীতে কেন টার্গেট যাননি? হচ্ছে 370। এখান থেকে 2 ঘন্টা কেন যাননি? anyhow 42 না, আপনি কেন 35 নরেন্দ্র মোদীজির কথা বললেন? 2019-এ সন্দেশখালীতে কেন যাননি? হবে না। না না, সন্দেশখালী কেন যাননি বলুন? জাতপাত, এই রাজনীতি মমতা BJP বন্দ্যোপাধ্যায় করে। সন্দেশখালী কেন যাননি? আমার কথা তো বাংলার মানুষ শুনতে জানতে চায়। আপনার কথা জবাব বলার দিন। সময় না, হয়েছে, সত্যি অদ্ভুত লাগছে যে একবারও আপনার কথায় সন্দেশখালী এলো না। ক্ষমতা নয়, গণতন্ত্রে মানুষ শেষ কথা। বিজেপি কে বলছেন ভারতীয় যাত্রা পার্টি, এক এক করে, এক এক করে। আপনার TMC মানে হচ্ছে টাকা মারা কংগ্রেস। আপনি টিএমসি মানে টাকা মারিং কংগ্রেস। এটা আপনার মনে হচ্ছে, কারণ আপনি তো বিজেপি ব্যাকগ্রাউন্ড, স্বাভাবিক সেটাই মনে হবে। এখানে রং শুধু নয়, শুনে রাখুন। কোনো দল নয়, শুধু আমরা শুনে যেটা জানতে রাখুন। চাইছি জাস্টিস সরকার কোথায়, সারা আর তার ভারতবর্ষকে জন্য কি শাসন রাষ্ট্রপতি করছে। শাসনের তাকে বলছেন ওপরই আপনি ভরসা ভারতীয় করতে জাতীয় হবে পার্টি। বাংলার মানুষকে, দেখুন, সন্দেশখালীর মা বোনেদের? দেখুন সমীর বাবু, মানুষকে এক সেকেন্ড, আমাদের কাছে সময় কমে এসছে। নন্দীগ্রামে হ্যাঁ। জমিকে দখল করা রাষ্ট্রীয় জমি দখল পদ্ধতি ছিল, দেখুন। যেখানে 14 জন মানুষ আর হিংসা, এখানে আর এখানে রাষ্ট্রপতি আন্দোলনে জমি দখল কোনো করে নিয়েছে। রক্তপাত নেই, ভেরি বানিয়ে পুলিশ দিয়েছে। দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, seconds। 5ই জানুয়ারি যদি ইডি ওই সন্দেশখালীতে আক্রান্ত না হতো, তাহলে তো ওই সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে এইভাবে মহিলাদের ওপর অত্যাচারটা চলতো, ননস্টপ চলতো। 30 একটা সেকেন্ড। রাজ্য সরকারের প্রশাসনে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা দেখার দায়িত্ব তার নয়। আর তাকে আপনি একজন মাস্টারমশাই হিসেবে ডিফেন্ড করছেন, যেখানে বাড়ির বউদের রাত্রি 2টোর সময় টেনে নিয়ে যায়, সেখানে যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, সেটাকে তিনি সমর্থন করছেন। 30 সেকেন্ডসে উত্তর, এরপর মেজর ঋত্বিক পালকে বলতে জানাই। বলবো। আমার অগ্রজ উনি, শ্রদ্ধা এবং নমস্কার। উনি একটা দারুণ কথা বললেন। আক্রমণ আমি সহ্য করতে পারি, কিন্তু এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ক্রোনোলজি আছে। 30/12/2023-এ বিরোধী দলনেতা সন্দেশখালিয়ে দাঁড়িয়ে কি বলেছিল সেই রেকর্ডটা আনুন। 1 তারিখ 1 জানুয়ারি 2024 শাহজাহান কি বলেছিল? না, এই 12 বছর 5 ধরে তারিখ। যে ঘটনা, শুনুন, সমীর না, বাবু আমি তো প্রশ্ন করলাম। সমীর বাবু কথা আরে ঘোরাবেন কথাটা না। শুনুন না। সমীর বাবু কথা পাঁচ ঘোরাবেন না। তারিখে এটা আপনার ক্লাস পুলিশকে না নয়। জানিয়ে। এটা আপনার SP কে ক্লাস জানানো নয়। না। আপনি 19 উত্তরটা দিন দিন সময় শেষে। লাগলো পরের আক্রমণ আপনি- করতে গিয়ে, তখন আপনি রাজ্য উত্তরটা পুলিশকে দিন সঙ্গে নিয়ে specific। গেল। একটাও কিছু ঘটেছিল? সমীর কোনো বাবু, আন্দোলন হয়েছিল? তার মানে আপনি দর্শকরা কি বলছেন- জানে না ময়ূক, এর পেছনে কাদের ময়ূক, ইন্ধন আছে, ময়ূক, ওখানে কারা এই কাজটা ময়ূক, করছে? মেজর ঋত্বিক মেজর পল। ঋত্বিক পালকে বলবো। তার ঝুলিতেও অনেকগুলো এক্সপিরিয়েন্স রয়েছে ময়ূক, আমরা জানি, সেটাও রিসেন্ট পাস্টে, এবং তার মধ্যে সন্দেশখালীর মতো ঘটনা ঘটে গিয়েছে। এখনো আমাদের বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে হবে, বাংলায় গণতন্ত্র 100% রয়েছে, বাংলায় গণতান্ত্রিক সরকার চলছে। জয় ভারত এবং শুভ সন্ধ্যা। বাংলার শরীর এখন খুব অসুস্থ, বাংলার শরীরটা ঠিক ভালো নেই। কেন এই কথা বলছি? কারণ আজকের আলোচনার যে টপিক, বাংলায় রাষ্ট্রপতি শাসন, নাগরিকের শেষ ভরসা না গণতন্ত্রের শিরে সংক্রান্তি, ঠিক কি মনে করিয়ে দিচ্ছে জানেন তো? যে একজন গুরুতরভাবে অসুস্থ রুগী আইসিইউতে ভর্তি আছেন,
তাকে একদল ডাক্তার বলছে যে ইমিডিয়েটলি অস্ত্রোপচার করতে হবে, না হলে এনাকে বাঁচানো যাবে না। আর আরেক দল ডাক্তার বলছেন যে অস্ত্রোপচার করবেন, এটা কিন্তু বিশেষ রিস্কি হয়ে যাবে, বরং ছেড়ে দেওয়াই যাক। অতএব দুদলই রুগীকে বাঁচাতে চাইছে, কিন্তু দুদলই জানে যে রুগীর মৃত্যু অনিবার্য। তাহলে পশ্চিমবঙ্গ আজকে আইসিইউতে কেন? অনেকগুলো ঘটনা রয়েছে। অনেকে বলছে সন্দেশখালি, কিন্তু আমি বলবো না, এর কাহিনীটা অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। 2011 সাল তৃণমূল কংগ্রেস সরকার গঠন করলো। জনগণ ভাবলেন যে এটা বোধহয় নারী শক্তির উত্থান হলো। অথচ ঠিক 1 বছর পরে 2012-তে পার্ক স্ট্রিট ঘটনা, একটি অবলা নারী ধর্ষিতা হলেন এবং চারিদিকে ছিছি হয়ে গেল। তখন শাসক দলের এক মহিলা সাংসদ বললেন যে এই ব্যাপারটা বিশেষ গুরুতর নয়, এটি মহিলা এবং তাদের ক্লায়েন্ট অর্থাৎ খদ্দেরদের মধ্যে ঝামেলার জন্য এটা হয়েছে। মহিলা কিছু করতে পারলেন না, থানায় এফআইআর করতে গেলেন। সেখানে পুলিশ অফিসার বললেন যে বলুন তো ঠিক কী পজিশানে আপনার ধর্ষণটা হয়েছিল। যাই হোক, যখন কোনো দিকে কোনো আশা দেখা যাচ্ছিল না, তখন এই কেসটি আইপিএস দময়ন্তী সেনের কাছে যায়। উনি এই কেসটির সুরাহা করেন এবং তার বদলে পুরস্কার স্বরূপ ওনার বদলি হয়ে যায়। অর্থাৎ দেখা গেছে যে এখানে তো কোনো দল নেই, এখানে তো কোনো রাজনীতি নেই, এখানে তো কেবল মহিলারা যারা চেয়েছিলেন মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে, তাদের ক্ষেত্রে কোনো কিছু ঘটলে কেন মাননীয়া তাদের পক্ষ নেন না? কেন বলেন যে এটা ছোট্ট একটা ঘটনা কিংবা দুষ্টু ছেলের কাজ? এরপর তো সন্দেশখালি আছেই। সন্দেশখালির এক মা বলছে যে আমার বৌমা দেখতে সুন্দর, সেটাই হচ্ছে সবথেকে বড় অসুবিধা, তার জন্য বৌমাকে মধ্যপ্রদেশে রেখে আসতে হয়েছে। অর্থাৎ মানুষ যে ভেবেছিল যে মা মাটি মানুষের সরকার, অতএব দেখা যাচ্ছে যে মায়ের সম্মান মাটিতে লুটিয়ে অমানুষদের হাতে তুলে দেওয়া হচ্ছে। অতএব এটা কিন্তু ঠিক হচ্ছে না। এরপরে আসছে বাংলার বিখ্যাত পুলিশ, যে পুলিশ শাসক দল ছাড়া অন্য কোনো বিরোধী দলের কোনো র্যালি বা সভাতে কোনো পারমিশন দেন না, পঞ্চায়েতে কোনো দলের শাসক ছাড়া কারোর প্রার্থীকে নমিনেশন করতে দেন না, বিরোধীদের ধরলেই অ্যারেস্ট করেন। অথচ যাদের ভয়ে পুলিশ কাঁপে তাদেরকে দেখলে আবার টেবিলের তলায় ঢুকে যান। একটি শাসক দল তাদের মুখপাত্রদের বোধহয় অস্কার প্রতিটা সেকশনে দেওয়া উচিত এইটার জন্য যে তারা কি সুন্দরভাবে শাহজাহান এবং তাদের ওই রাত্রে পিঠে বানানো সুন্দর সুন্দর মেয়েদেরকে তুলে দেওয়া, এই সমস্ত কিছু ডিলিট সত্যি হলে আমরা ডিলিট অবশ্যই না 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 আপনাদেরটাই সবটা অনির্বাণ চৌধুরী। 1935-এ যে ভারত শাসন আইনের 93 নম্বর অংশ, সেখানে আমরা এই অনুরূপ চেহারাটা দেখতে পাই। এটা বহু চর্চিত একটা বিষয়। এটা সংবিধানে যখন গৃহীত হয়েছিল, তার লক্ষ্য ছিল যে বাহ্যিক, অভ্যন্তরীণ এবং অর্থনৈতিক যে গোলযোগ, সেটা যেন নিষ্পেষিত না হয়, অস্তাচলগামী না হয়, সেই জন্য একটা আপৎকালীন ব্যবস্থা। তারপর সময় এগিয়েছে। আমি সংবিধান বিশেষজ্ঞ পাইলির একটা কথা কোট করব। তিনি বলেছিলেন, নো চ্যাপ্টার অফ কনস্টিটিউশন হ্যাজ বিন দ্য সাবজেক্ট or of more acrimonious attack of its critics than that dealing with the emergency provisions. অর্থাৎ এই এমার্জেন্সি প্রভিশনটা সবচাইতে নিন্দিত হয়েছে। এখন এটা ঠিক যে এ রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থার প্রায় অন্তর্জলি যাত্রা সম্পন্ন হয়েছে। সন্দেশখালি প্রতিদিন আমাদের কাছে একটা জ্বলন্ত সেই উদাহরণ হয়ে আসছে, এটা অস্বীকার করা যায় না। আজকে যে কোনো মিটিং, বড় মিটিং করার জন্য আদালতের দরজায় ছুটতে হচ্ছে, এটা গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ নয়। লুট হয়ে যাওয়া ব্যালট পঞ্চায়েত ভোটে দেখা গেছে রাস্তায় ঘাটে গলিতে পুকুরে পড়ে আছে, এটা গণতন্ত্রের ক্ষত। কিন্তু তারপরেও যখন এই রাষ্ট্রপতি শাসন নিয়ে কথা হয়, তখন একটা কথা বারবার মনে পড়ে যে কেন্দ্রের যখন সাংবিধানিক অচলাবস্থা উপস্থিত হবে,
তখন ব্যবস্থা গ্রহণের ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়নি। তখন কি হবে? সেটাও তো একটা শোচনীয় ব্যবস্থা গণতন্ত্রের পক্ষে, সেটাও তো গণতন্ত্রের বুকে ক্ষত তৈরি করে। এর আগেও দেখা গেছে 70s আমরা দেখেছি যে সেখানে কিভাবে এই রাষ্ট্রপতি শাসন জারি করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আজকে এই রাজ্যে যদি সত্যিকারের দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে জনগণকেই বুঝতে দিতে হবে যে কোন অব্যবস্থা, কোন অসন্তোষ, কোন কালো দিন আজকে আমাদের এই রাজ্যে ঢুকেছে। অনির্বাণ দা, আমি যেহেতু আপনার সময় শেষ, কিন্তু আপনিই বলবেন, একদম আপনিই বলবেন। কিন্তু আপনি বলতে বলতে আমার মাথায় ঘুরছিল একটা কথা, যে আপনি জনগণকে ঠিক করতে বলছেন, আপনি সবাই জনগণ। কিন্তু আমি জানি এটা আরেকটা হয়তো কথা হোকের এপিসোড হতে পারে, কিন্তু দাদা আমাদের তো রাইট টু রিকল বা আমরা উইথড্র করার ক্ষমতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা শেখ শাহজাহান, অবশ্যই পাবলিক রিপ্রেজেন্টেটিভ নয়, এমএলএ হোক, ওখানকার লোকাল, এদের তো রাইট টু রিকল করতে পারবো না। 4.5 বছরের মাথায় যদি এরকম ধরনের অত্যাচার হয়, সন্দেশখালীর মায়েরা বোনেরা তো বলতে পারেন আমাদের বিধায়ককে ইমিডিয়েটলি ফিরিয়ে আনো, আমরা আবার নতুন করে ভোট করাবো, নতুন কোনো বিধায়ক পাঠাবো। তাহলে সেই জায়গায় রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া বা 355 করা ছাড়া আর উপায় কি দাদা? রাষ্ট্রপতি শাসন জারি করলেই যে সব অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে, গণতন্ত্র খুব সুসজ্জিত হয়ে যাবে, ব্যাপারটা তো এমন নয়। ওই মানুষই তো আপনাদের ক্যামেরার সামনেও তো দেখা গেছে, তারা বলেছে যে আমরা তৃণমূলকে ভোট দিয়েছি। ওই মানুষই তো ভোট দিয়েছে এবং সেটা 5 বছরের জন্য ভোট দিয়েছে। আপনি যদি ধরেন যে 2011, 12 বা 13 সাল থেকে অত্যাচারিত হয়েছে, তাহলে 2016 সালে নির্বাচন হয়েছে, 21 সালে নির্বাচন হয়েছে। সেই অত্যাচারটা সহ্য করে ওইখানকার মানুষ কিন্তু তৃণমূলকে ভোট দিয়েছে, এটা কিন্তু ওইখানকার মানুষেরই কথা। ঠিক এই জায়গা থেকেই তাহলে আমরা কি সেই মানুষদের চেতনা ফিরুক, তাদের চেতনার যে বিস্ফোরণ সেইটা গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমে প্রতিফলিত হোক। আপনার কথার সঙ্গে একটা কথা প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে আপনি বলছেন গণতন্ত্র যেখানে একেবারে লুণ্ঠিত হয় সেই জায়গায় 355, 356 ধারার কথা ভাবা হতে পারে, ইমপ্লিমেন্টেশনের কথা বলছেন না, খুব ভালো কথা। কিন্তু এখানে আপনার কি মনে হয় সন্দেশখালীতে যা ঘটছে, আমি একেবারে সন্দেশখালীর কথাই বলছি, পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসা, 21-এর বিধানসভা ভোটের পরবর্তী হিংসা, আমি সে সমস্ত এখন গ্রাহ্যই করছি না এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই জায়গায় কি আদৌ গণতন্ত্র বলে কিছু আছে? একুশের বিধানসভা ভোটের পরবর্তী হিংসা, আমি সে সমস্ত এখন গ্রাহ্যই করছি না এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই জায়গায় কি আদৌ গণতন্ত্র বলে কিছু আছে? নির্বাচিত জনতার নির্বাচিত প্রতিনিধিরা সেখানে কি সত্যি কাজ করছেন? সেখানে প্রশাসন, সেখানে পুলিশ সত্যি কি জনতার হয়ে কাজ করছে নাকি শাসকের হয়ে মেশিনারি হিসেবে কাজ করছে? সেই জায়গা থেকে সত্যি আমরা তো গিয়ে গিয়ে দেখতে পাচ্ছি, অরুণবাবু নিজে গিয়েছেন, আপনি তো দেখেছেন, আমি এনসিডব্লিউ যিনি রেখা শর্মা রয়েছেন চেয়ারপারসন, তাকেও বলতে দেখেছি যে এখানে হচ্ছে কি, এখানে এসে ইস্তক আমি বুঝতে পারছি না কি হচ্ছে। মানুষ একের পর এক মানুষ ঘিরে ধরে বলছে আমাদের কোনো অভিযোগ নেওয়া হয় না। এক সেকেন্ড সমীরবাবু বলতে দিন, বিজেপি, তৃণমূল, সিপিএম এর কথা হচ্ছে না, মানুষের কথা হচ্ছে, একটু প্লিজ বুঝুন। এক সেকেন্ড, এবার সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে এতদিন পর্যন্ত এতগুলো মানুষ, এতগুলো মেয়ে তারা অভিযোগ করতে চেয়েছে, সন্দেশখালী থানা অভিযোগ নেয়নি, সেই জায়গায় অন স্পট রেখা শর্মা যেখানে যাচ্ছেন ময়ূক, সেখানে সন্দেশখালীর পিএস এর আধিকারিকদের ডেকে এনে অন স্পট অভিযোগ করানো হচ্ছে। তারা সেদিন বাধ্য হলেন 17টা অভিযোগ নিতে অন স্পট। এইটাকে কি এটাই বোধহয় রাগের কারণও হলো, ওই 17টা অভিযোগ নেওয়া হলো, লাইভে দেখানো হলো, এবং সে কারণে হয়তো প্রয়োজনও ছিল লাইভ থেকেই রিপোর্টারদেরকে তুলে চ্যাংদোলা করে জেলে পোড়া, এবং এসসি কমিশনার, মহিলা কমিশনার, তাদেরকে যাতে আটকানো যায় এবং একটা প্রেসার তৈরি করা যায়। একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট বারবার মনে হয়, আচ্ছা যারা পলিটিক্যাল ক্রিমিনাল এলিমেন্ট যাদের শাসক দলে আছেন তাদের বিচার চাইছেন মানুষ। আচ্ছা বলুন তো, গত 12 বছর ধরে যে পুলিশ প্রোটেকশন দিয়েছেন, এসআই হোক, কনস্টেবল হোক, ওসি হোক, কোনো পুলিশ অফিসারের শাস্তির ব্যাপারে কেউ দাবি তুলছি না কেন?
প্রত্যেকটা পুলিশ অফিসার তো রেসপন্সিবল। যারা শাহজাহানের কাছ থেকে শিবু হাজরার কাছে সার্টিফিকেট নিয়ে এসো তবে তোমার অভিযোগ নেব, এদের বিচারটা কে করবে? আমি বলছি গুন্ডা বদমাস মাফিয়াদের কোনো রাজনৈতিক রং হয় না। না না 2013 সাল পর্যন্ত শেখ শাহজাহান নিরাপদ বাবুরি এজেন্ট। আপনি দেখুন শাহজাহানের প্রতিনিধিত্ব করছেন। না না তা করছি না তো। আপনি অধ্যাপক মানুষ, আমি উত্তরটা দিচ্ছি। আপনার ব্যক্তিগতভাবে অধ্যাপক আমার লজ্জা হচ্ছে। আমি তো রাজনৈতিক আপনি শাহজাহানের প্রতিনিধিত্ব করছেন। আমি কি আপনাকে আমার বলছি লজ্জা কিছু? হচ্ছে আমার। না না আপনি শাহজাহানের প্রতিনিধিত্ব করছেন। যে সমস্ত আধিকারিকরা ওখানে বলছেন যে আমরা কোনো কমপ্লেন পাচ্ছি না, আমি তাদেরকে বলতে চাইছি যে ওই মানুষদের অধিকার বা কমপ্লেন দেওয়ার মতো আগে সেখানে পরিবেশটাকে তৈরি করতে হবে। পরিবেশ তৈরি হয়ে গেলে ওখানে লাইন পড়ে যাবে কমপ্লেন দেওয়ার, মানে conducive atmosphere নেই, নির্দিষ্ট বাতাবরণ নেই। যে সমস্ত আধিকারিকরা এই কমপ্লেন নিচ্ছে না, এই সরকারই চাইলে পারে প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট ওই অফিসারদের বিরুদ্ধে লাগাতে পারে। বেশ, খুব গুরুত্বপূর্ণ তথ্য অনির্বাণ চৌধুরী। উইথ ডিউ রেসপেক্ট আপনাকে বলি বেশ, যে আমি এখানে সন্দেশখালী বা শাহজাহানের প্রতিনিধিত্ব করছি না। আমার পরিষ্কার কথা হচ্ছে যা চলছে সেটা ঠিক নয়। গণতন্ত্র নেই, গণতন্ত্র ধ্বংসের মুখে। তবুও বলছি যে এই মানুষই তো এতদিন অত্যাচারিত হয়েছে, তারপরেও যে বিধানসভা নির্বাচনগুলো পার হয়েছে তারা ভোট দিয়েছে। বেশ, সুতরাং তাদের উপর আমরা আস্থা রাখতে পারছি না কেন এখন? বেশ, তারা যখন অভিযোগ করছে। মানে অনির্বাণ দা আপনার সময় শেষ, যেহেতু আপনি বলছেন যে চোয়াল মুখ টুক ফেটে গেছে, আরো কিছুদিন বাবা একটু ঘরে সহ্য করে নাও, মাথা টাথা ফাটার পরে আরেকটু রক্তপাত হওয়ার পরে আমরা দেখে নেবো ব্যাপারটা। মানে আমাদের এই পশ্চিমবঙ্গ এই রকম বাজেট, মানে যে সরকার রাহাজানি থেকে শুরু করে ধর্ষণ থেকে শুরু করে যা যা করার দরকার তৃণমূল সরকার সবগুলো করেছে এবং আমরা গণতন্ত্রকে ধর্ষিত। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, যে প্রশ্নটা আমি করে গেছিলাম যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এতগুলো কমপ্লেন, অভিষেক ব্যানার্জির ওয়াইফকে সোনা দিয়ে পাকড়াও করেছিল সেন্ট্রাল এজেন্সি, কোথায় গেল সেই জিনিসটা? আজকে আমরা এতগুলো কথার মধ্যে যে বিষয়টা সামনে এলো এবং যে বিষয়টাকে সামনে রেখে আজকে আমাদের শেষ করতে হবে, যদি একটু সদিচ্ছা থাকে প্রশাসনের, তাহলে বোধহয় 4-5 বছর ধরে এই মানুষগুলোকে, যারা আজকে সন্দেশখালী হোক, ঝুপখালী হোক, বীর মজুর হোক, সেখানে তাদের জীবন কার্যত জ্বলছে, এই আগুনটাই বোধহয় লাগতো না যদি একটু সদিচ্ছা থাকতো। যদি মানুষ বা যদি সরকারের যে বিভাগগুলো রয়েছে মানুষের সাহায্যার্থে, সেই বিভাগগুলো নিজেদের কাজটুকু সঠিক সময় নিজেদের ভূমিকা যদি পালন করতো। কিন্তু এই যদিটা কখনো বাস্তবে এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি ময়ূক। এবং তার পাশাপাশি আমরা বারবার যে কথাটা বলি, পুলিশ যদি কাজ করে আমরা কেন ইডি, সিবিআই, FBI, ওই আই এদেরকে আনবো? যদি পুলিশ সত্যি ন্যায় দিতে পারে, বিচার করতে পারে, তবে কেন আমরা বারবার ভারী বুটের শব্দ চাইবো আমার পাড়ার? হয়তো চাই না, কিন্তু আমরা কোথাও গিয়ে বাঙালিরা হয়তো মনে করছি যে পুলিশ সাংবাদিক তুলতে পারে, যে পুলিশ বিরোধীদেরকে আটকাতে পারে, যে পুলিশ শাহজাহানকে ধরতে পারে না, সেই পুলিশের থেকে অনেক ভালো ভারী বুটের শব্দ আমার পাড়ায়। আপাতত এখানেই শেষ করছি। কথা হোক অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার।